রাউল্টের সূত্র পড়েছি এবং সেটার উদাহরণের মাধ্যমে দেখেছি। রাউল্টের সূত্রটা উদাহরণের মাধ্যমে দেখেছি। কখন কখন দেখেছি? যখন উদ্বায়ী দাব আছে এবং উদ্বায়ী দাবক আছে, সেই কেসের জন্য আমরা রাউল্টের সূত্রটা দেখেছি আগের ক্লাসে। এখানে সেই সূত্রটাকে পুরো ভাষায় লেখা আছে, স্ক্রিনশট তুলে নিতে পারো। নেক্সট হচ্ছে, এখানে সূত্রটা তোমরা পড়ো। উদ্বায়ী নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী ও উদ্বায়ী দাবক দ্বারা গঠিত দ্রবণের কোনো একটি উপাদানের বাষ্পচাপ ওই উষ্ণতা মানে উষ্ণতার চেঞ্জ হবে না, ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ ও দ্রবণের উপাদানের মোল ভগ্নাংশের সঙ্গে গুণফলের সমান। যেমন যে ফর্মুলাগুলো করেছি, যে পিএ মানে এর দ্রবণে বাষ্পচাপ, এ মলিকুলটার দ্রবণে বাষ্পচাপ, যেটাকে আংশিক চাপ এ বলছি, এর আংশিক চাপ বলছি, সেটা কি হবে? বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ নয়, এ উপাদানটার বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ, যেটা হচ্ছে PA0 ইন্টু ওর মোল ভগ্নাংশ, ওই উপাদানটার দ্রবণে মোল ভগ্নাংশ, যেটাকে আমরা এক্স এ দিয়ে লিখি। সিমিলারলি যদি পিবি হতো, পিবি মানে বি মলিকুলটার দ্রবণে আংশিক বাষ্পচাপ, যেটাকে আমরা পিবি দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা ইজ ইকুয়াল টু হবে কি PB0 ইন্টু এক্স, মানে বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপ ইন্টু দ্রবণে পিবি কত মোল ভগ্নাংশ হবে সেটা। আর পিটি করলে PA প্লাস পিবি হয়ে যেত। এবার কথা হচ্ছে, একটা হোমওয়ার্ক দেওয়া ছিল যে আমরা এই যে এর জন্য একটা গ্রাফ প্লট করেছিলাম, এরকম দেখতে হয়েছিল গ্রাফটাকে। তিনটে সরলরেখার সমীকরণ দিয়ে টোটাল গ্রাফটা তৈরি করা হয়েছিল। এদিকে পি ছিল, এদিকে এক্স ছিল। আমি বলেছি এই যে গ্রাফটা প্লট করা হয়েছিল, এটা ছিল কখন? যখন P0A গ্রেটার দেন P0B। এখানে P0A, এটা P0B। এই সময় এইটার গ্রাফটা প্লট করছে। যেটা হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে PB0 গ্রেটার দেন PA0 যখন হবে, তখন এই গ্রাফটাকে কেমন দেখতে হবে, সেইটা হোমওয়ার্ক ছিল। সেটাকে এখন আলোচনা করবো সেইটা নিয়ে। এইরকম কেমন দেখতে হবে এই গ্যাপটা, যখন PB0টা মানে বিশুদ্ধ অবস্থায় বি এর বাষ্পচাপটা বেশি হবে বিশুদ্ধ এর অবস্থায় এর বাষ্পচাপ হচ্ছে, সেটা দেখব। আচ্ছা, আমরা যে কটা ইকুয়েশন আর রাউলসের সূত্র থেকে তো এই ইকুয়েশনটা জেনে গেছি। PA ইজ ইকুয়াল টু PA0 ইন্টু এক্স এ হয়, এটা 1 নম্বর সমীকরণ। ধরো আর একটা সমীকরণ জেনেছি, PB ইজ ইকুয়াল টু PB0, বা এটাকে পিবি নট বলি আমরা অনেক সময়, এক্সবি পিবি নট বলাটাই ভালো। আর একটা ইকুয়েশন শিখেছি, এটাকে নাম্বার 2 ইকুয়েশন বললাম। আর একটা ইকুয়েশন ছিল পিটি, যেটা আমরা অনেক কিছু ভাবে ক্যালকুলেশন করে আসছিল, যেটা PB0 ইজ ইকুয়াল প্লাস এক্স এ P0A মাইনাস P0B, এই টোটালটা আসছিল। এখন কেস আমরা তো এই কেসের জন্য করে নিয়েছি, যখন PA0 গ্রেটার দেন P0B, এই কেসের জন্য গ্রাফটা প্লট করছি। এখন উল্টো কেস যখন হবে, তখন গ্রাফটা আমরা প্লট করব। সেটা কীরকম দেখতে হবে দেখা যাক। আমরা কোন কেসের জন্য করব এই গ্রাফ, এই তিনটে গ্রাফ কোন কেসের জন্য করব? যখন P0B গ্রেটার দেন P0A, এই কেসটার জন্য এই তিনটে গ্রাফ প্লট করব। আচ্ছা দেখা যাক তাহলে গ্রাফটা কীরকম প্লট করতে হয়। প্রথমে একটা টেনে নিলাম অ্যাক্সিসটা। এবার এই সাইডে থাকে বাষ্পচাপ বা পি, এই সাইডে থাকে মোল ভগ্নাংশ। এটা এক্স দিয়ে বলছি, এটাকে আসলে বলে যাই বলে এটাকে। আচ্ছা, নেক্সট আমরা ফার্স্টে নাম্বার 1 ইকুয়েশন যেটা আছে সেটাকে ড্র করব এইটুকুর মধ্যে। আগে দেখে নি মোল ভগ্ন, এখানে ধরছি এক্স এ, এখানে ধরছি কি এক্স এ ইজ ইকুয়াল টু 0। তাহলে এই সাইডে একদম এক্স এর সব ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে, এক্স এ ইজ ইকুয়াল টু 1 ধরলাম ম্যাক্সিমাম। এখানে 0 থেকে স্টার্ট হয় 1 অবধি দিচ্ছে। আর এক্স এ প্লাস এক্স বি ইজ ইকুয়াল টু হয় 1 টোটাল সব সময়। তাহলে এক্স এ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, এক্স এ প্লাস এক্স বি ইজ ইকুয়াল টু 1 করতে গেলে এক্স বি কে কি হতে হবে? 1 হতে হবে। আবার সিমিলারলি এখানে যদি এক্স এ ইজ ইকুয়াল টু 1 হয়, এক্স এ প্লাস এক্স বি কে আমার করতে হবে 1 টোটালে, তাহলে এটা হবে এক্স বি ইজ ইকুয়াল টু 0 হবে। এটা পুরো এই সাইডটা প্লট হলো।
নেক্সট এই যে গ্যাপটা আছে এটা ইজ ইকুয়াল টু কি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতো, এটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। মানে আগের মতন করেই করবো এই প্লটটাকে। প্রথমে যখন ওয়াই ইজ এক্স ইজ ইকুয়াল টু 0 পুট করবো, মানে এই পয়েন্টটা দিয়ে যাবে। এক্স পি এক্স ইজ ইকুয়াল টু একবার 1 পুট করবো, মানে এইখানে এক্স ইজ ইকুয়াল টু 1, এইখানে এই অ্যাক্সিসে কোথাও একটা কাট করবে। ধরো সাপোজ মনে করলো এইখানে কাট করছে বা এটা কাট করবে, এই যে পয়েন্টটা এটা হচ্ছে P0 A। নেক্সট যেটা করতে হবে এইটাকে গ্যাপ প্লট করবো। এটাও সিমিলারলি যখন এক্স বি ইজ ইকুয়াল টু 0 তাহলে এখান থেকে স্টার্টিং হচ্ছে, এক্স বি ইজ ইকুয়াল টু 1 পুট করলে এক্স বি ইজ ইকুয়াল টু 1 করলে এই লাইনের কোথাও একটা PB0টা হবে। কিন্তু মনে রাখতে হবে এই যে ভ্যালুটা এখানে কন্ডিশন দেওয়া আছে, এই ভ্যালুটা পি এর ভ্যালুটা পিবির চেয়ে ছোট হবে, কারণ পিবি পি এর উপরেই কোথাও হবে, পি এর ভ্যালু হচ্ছে বেশি কোনো ভ্যালুই হবে, এই ভ্যালুটা হচ্ছে বেশি ভ্যালুই হবে পিবির ভ্যালুটা, তাহলে সাপোজ উপরে কোথাও একটা হবে, এইরকম উপরে কোথাও একটা করলাম, P0B এটাকে বলে দিলাম। এবার দুটো, এবার পিটিএ এটাকে দেখতে হবে, এই থার্ড নম্বর এটা কিরকম দেখতে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতন দেখতে, ওয়াই ইজ এম এক্স প্লাস সি। দেখো যখন এক্স এ ইজ ইকুয়াল টু 0 পুট করবো তখন কি হচ্ছে পিটি ইজ ইকুয়াল টু পিবি, আবার এক্স এ ইজ ইকুয়াল টু 1 পুট করবো তখন কি হবে P0B কেটে গিয়ে পি এ পড়ে থাকবে। তার মানে এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, আর এটা সরলরেখার সমীকরণ। তাহলে এরকম ভাবে এই দুটো পয়েন্টকে জুড়ে দেবো, যদি এটা একটা সরলরেখা, কিন্তু এটা এই সব করে সরলরেখা, এটা পিটি আর এটা হচ্ছে পিবি আর এটা হচ্ছে পিএ। এই ইকুয়েশন পিটি ইজ ইকুয়াল টু যেটা আছে এটা হচ্ছে পিটি ইজ ইকুয়াল টু পিবি ইজ ইকুয়াল টু যেটা আছে, আর এটা পিবি ইজ ইকুয়াল টু যেটা আছে, তাদের তিনজনের সরলরেখার সমীকরণ। তো এরকম টাইপের এটা একটা লেখচিত্র হলো। কেসটা কখন, যখন এই কেসটা আগের কেসটা থেকে এটা একটু চেঞ্জ হলো। আচ্ছা, এবার নেক্সট যেটা করবো, রাউল্টের এই যে দুটো কন্ডিশন এটা কখন পড়েছে, যখন দুজনেই দাবক এবং দাব দুজনেই উদ্বায়ী তখন পড়েছি। রাউল্টের সূত্রটাকে যখন দাব আর দাবকের মধ্যে একজন অনুদ্বায়ী তখন করব, দাব আর দাবকের মধ্যে একজন অনুদ্বায়ী সেই সময় করব। আচ্ছা দেখো, অনুদ্বায়ী দাব আমরা করছি সেকেন্ড নম্বর কেস, রাউল্টের এই সূত্রটা, অনুদ্বায়ী দাব ও উদ্বায়ী দাবক, এই কেসের জন্য আমরা করব। এবার এই কেসের জন্য রাউল্টের সূত্রটা যখন বার করব তখন আমাদের একটা জিনিস, ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, উদ্বায়ী দাবক মানে দাবক তো তরল অবস্থায় গ্যাসেস অবস্থায় আসছে, অনুদ্বায়ী দাব মানে এ কঠিন অবস্থায় আছে বা এ কি অবস্থায়, এ তোমার গ্যাসিয়াস অবস্থায় যাচ্ছে না। যেমন সাপোজ মনে করো একটা বিকার নিয়েছি, এই বিকারে কিছু পরিমাণ দাবকের অণু আছে, মানে বিশুদ্ধ অবস্থায় আছে, শুধু দাবকের অণুই আছে। দাবকের অণুগুলো নিশ্চয়ই গ্যাসিয়াস অবস্থায় যাবে, 5টা অণু ধরো গ্যাসিয়াস অবস্থায় চলে গেছে। এবার আমি কি করেছি, দ্রবণ তৈরি করেছি যেখানে দাবক তো ঠিক আছে কিন্তু যে দাবটা আছে সেটা অনুদ্বায়ী। সেখানে কি কেসটা হবে, পৃষ্ঠতলে অনলি দাবকের অণুই নেই, দাবের অণুও চলে এসছে, কিন্তু তারা গ্যাসিয়াস অবস্থায় যেতে পারবে না। আগের কেসে দেখো এটা বিশুদ্ধ অবস্থায়, বিশুদ্ধ দাবক, এটা হচ্ছে দ্রবণ। দ্রবণটাও কিরকম, অনুদ্বায়ী দাব আর উদ্বায়ী দাবকের। এই দ্রবণে দেখো এই বিশুদ্ধ যে দাবক আছে, এই পৃষ্ঠতলে প্রত্যেকটাই দাবকের অণু, আর পৃষ্ঠতল থেকেই বাষ্প পরিণত হয়, বাষ্পে গ্যাসিয়াস অবস্থায় দাবকের অণুগুলো যাবে। এই পৃষ্ঠতলে যে আকারটা আছে প্রত্যেক আকারের মধ্যে সবই আছে কি দাবকের অণু, তারাই বাষ্পে পরিণত হচ্ছে। কিন্তু এই যে পৃষ্ঠতলটা দেখছো, এই পৃষ্ঠতলে এখন সবাই বাষ্পে পরিণত হওয়ার মতন ক্ষমতা নেই, অনলি দাবকের যে অণুগুলো আছে,
দাবকের যে অণুগুলো যেগুলো সেট করা নেই সেইগুলো হচ্ছে দাবকের অণু, সেইগুলোই বাষ্পে পরিণত হতে পারে। তার মানে এখানে এইটুকু এরিয়ার মধ্যে এতজন সবাই মিলে বাষ্পে যেতে পারতো, কিন্তু এখানে কি হলো, সেই বাষ্পে যাওয়ার প্রবণতাটা কমে গেছে, সেই বাষ্পে যাওয়ার প্রবণতাটা কমে গেল। তার মানে বাষ্পই কম তৈরি হচ্ছে, যখন বাষ্প চাপও কমে গেল। তাহলে দ্রবণের বাষ্পচাপ সবসময় কি হবে, বিশুদ্ধ দাবকের চেয়ে কম হবে। দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দাবকের চেয়ে সবসময় কম। বাষ্পচাপের যখন প্রভাবকারী বিষয় সমূহ পড়েছি তখন 4 নম্বর পয়েন্টে এটাই বলা হয়েছিল, দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দাবকের চেয়ে কম হয়। এটা মাথায় ঢুকে গেল। কেন কম হয় নিশ্চয়ই বোঝে, কারণ এখানে পৃষ্ঠতলে সবটাই বাষ্পে পরিণত হচ্ছে, এখানে পৃষ্ঠতলে সবাই বাষ্পে যেতে পারে না, কিন্তু বাষ্পটাই কম হবে এবং বাষ্পচাপও তাহলে কম হয়ে যাবে। এবার এইরকম কেসে আমরা দেখি পিএ রাউলসের সূত্র কিরকম দেখতে হবে। ধরো সাপোজ আমরা সবসময় দাবক যেটাকে ধরবো সেটাকে এ বলে লিখবো, দাব যেটা সেটা বি বলে দেবো। এখানে পিএ মানে কি, দ্রবণে দাবকের বাষ্পচাপ পিএ, সেটা ইজিক্যাল টু কি হবে, PA0 x, এটা রাউলটের সূত্র। কিন্তু পিবি মানে দাবক তো বাষ্পেই যাচ্ছে না, তাহলে তার বাষ্পচাপ কিছুই হবে না। তাহলে রাউলটের সূত্রটা এখানে এইরকম পরিণত হবে, এখানে পিবির টার্মটা থাকবে না, যখন অনুদ্বায়ী দাব হলে পিবির টার্মটা থাকবে এইটা। আচ্ছা, এবার একটা জিনিস শিখে গেছি, এই পিএ যেটা আর পি আর পি নট এর মধ্যে কার মানটা বড় হবে। পিএ মানে কি, দ্রবণে দাবকের বাষ্পচাপ, আর পি নট এ মানে বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ। বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ সবসময় বেশি হয় দ্রবণের চেয়ে, এটা বিশুদ্ধ দ্রবণের বাষ্পচাপ এটা সবসময় কার চেয়ে, দ্রবণের বাষ্পচাপের চেয়ে বেশি হয়। তাহলে পি নট এটা বড়, এটুকু তো মানা গেল। তাহলে এই বিশুদ্ধ দ্রবণের বাষ্পচাপ আর বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ, এই দুটোকে আমরা ডেল পি দিয়ে লিখতে পারি। কি হবে এদের পার্থক্যকে, কিভাবে লিখছি দেখো, ডেল পি মানে বাষ্পচাপের পরিবর্তন, কি হবে বার করবো, PA0 মানে বিশুদ্ধ দাবকের বাষ্পচাপ মাইনাস PA দ্রবণে দাবকের বাষ্পচাপ। এই যেটা হলো, এটা কি কতটা বাষ্পচাপের অবনমন হয়েছে সেটাই বার করছি। বাষ্পচাপের দাবকটা দ্রবণে পরিণত হয়, কতটা বাষ্পচাপের অবনমন হয়েছে সেটাই বার করছি আমরা। এটা ইজ ইকুয়াল টু এরকম ভাবে লিখলাম। এবার আমরা তো একটা রাউলটের সূত্র থেকেই লিখে দিতে পারি, PA ইজ ইকুয়াল টু, এই ভ্যালুটা বসিয়ে দিতে পারি ওখানে, P0A ইন্টু XA। আবার P0 কে কমন নিতে পারি, P0 কে কমন নিয়ে এটাকে লিখলে 1 মাইনাস XA, আর আমরা জানি XA প্লাস XB ইজ ইকুয়াল টু 1, তাহলে এটাকে আবার চেঞ্জ করে নিতে পারি, P0A ইন্টু XB, P0A ইন্টু XB, উপরটা একটু বুঝি। তারপর আলটিমেটলি এলো ডেল পি ইজ ইকুয়াল টু P0A ইন্টু XB, আর একটু মডিফাই করলে ডেল পি বাই P0A ইন্টু XB। এটা ভালো করে মনে রাখতে হবে, এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে, ডেল পি বাই P0A ইজ ইকুয়াল টু XB। এটাকে আর একটু মডিফাই করে তোমরা লিখতে পারো, কি হবে, এই ডেল পি মানে কি আমরা তো আগেই জানি, P0A মাইনাস PA ডিভাইড বাই P0A XB। আচ্ছা, এই যে উপরের টার্মটা, এই উপরের টার্মটা কি হলো, ডেল পি ছিল মানে বাষ্পচাপের অবনমন ছিল, আর সেই অবনমনটাকে কিছুর সঙ্গে P0A কে দিয়ে কম্পেয়ার করছি, তার মানে কি হলো আপেক্ষিক অবনমন। আপেক্ষিক কথাটা চলে আসে না, কারণ এটা ছিল বাষ্পচাপের অবনমন আর তাকে ডেল P0 দিয়ে কম্পেয়ার করেছি, তার মানে এইটা এলো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এইটুকুটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, যেটা কার সঙ্গে সমান, যেটা মোল ফ্র্যাকশন অফ বি এর সঙ্গে সমান, মানে দাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। এই রিলেশনটা মনে রাখতে হবে। আর একটু এটাকে চেঞ্জ করা যায়, XB মানে কি, মোল ফ্র্যাকশন, XB মানে মোল ফ্র্যাকশন। তাহলে আমরা এইখান থেকে ধরে লিখছি ডেল পি বাই P0A ইন্টু XB যেটা মোল ফ্র্যাকশন, এটাকে এরমভাবে চেঞ্জ করে দিই মোল ফ্র্যাকশনটাকে NB বাই ডিভাইড বাই টোটাল মোল, AB দিয়ে টোটাল
মোল হবে। এ আর বি নিয়ে টোটাল সলিউশনটা তৈরি হয়েছে, তাহলে এ এন এ প্লাস এন বি। আর টু যদি কম্পেয়ার করি, যখন এন এ ভেরি ভেরি গ্রেটার দেন এন বি, তখন কি হয়ে যাবে, এন এ যখন খুব বড় এন বির চেয়ে, তখন সেটা সমান সমান লেখা যায় না এন এ, এটা টোটালটাকে সমান সমান লেখা যায় না এন এ। কিরম কেসটা, ধরো এটা 100, এটা হচ্ছে 0.000001, তাহলে সেই টোটালটাকে আমরা 100 সমানই বলতে পারি বা এন এর সমানই বলতে পারি, এরকম ভাবে লিখতে পারি। আবার একটু চেঞ্জ করা যায় এটাকে, এটা কখনো হয় যখন কিন্তু এটা এই কন্ডিশনেই হবে, এইটা এই কন্ডিশনে এরকম ভাবে চেঞ্জ হবে। আবার এটা কি লিখতে পারি, এন বি মানে কি, ডাব্লু অফ বি বাই এম অফ বি ডিভাইডেড বাই, এটা এন এ মানে কি, ডাব্লু অফ এ ডিভাইডেড বাই এম অফ এ, এটা করতে পারি। তাহলে আলটিমেটলি আমার এখানে ইকুয়েশনটা আইলো, এই আলটিমেটলি এই ইকুয়েশনটাকে এই সাইডে লিখছি, ডেল পি বাই পি জিরো এ, ডেল পি বাই পি জিরো এ ইজ ইকুয়াল টু ডাব্লু অফ বি বাই এম অফ বি ডিভাইডেড বাই ডাব্লু অফ এ বাই এম অফ এ। এখান থেকে বাকি আদার টার্মগুলো যদি আননোন থাকে, এম বি এর ভ্যালুটা বার করা যেতে পারে, বাকি আদার টার্মগুলো যদি নোন থাকে বা এম বি এর ভ্যালুটা আমরা ইজিলি বার করে দেবো। মানে কোনো অনুদ্বায়ী দাব আছে যেটার মলিকুলার ওয়েট আননোন, তাদের মলিকুলার ওয়েটটাকে এই ফর্মুলা এই ইকুয়েশনটা দিয়ে আমরা কাজে লাগিয়ে এমবিটা ক্যালকুলেট ইজিলি করতে পারবো। এই যে ফর্মটা লিখেছি, এটাই হচ্ছে রাউল্টের সূত্র অনুদ্বায়ী দাবের জন্য, অনুদ্বায়ী দাবের জন্য রাউল্টের সূত্র, বা এটাই হচ্ছে দ্রবণে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। এখানে মনে রাখতে হবে, এই যে অনুদ্বায়ী দাব বারবার লিখছি, এই ফর্মুলাটা তখনই মানবে যদি এই অনুদ্বায়ী দাবটা তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী দাবটা যদি তড়িৎ অবিশ্লেষ্য হয়, এক তড়িৎ অবিশ্লেষ্য হতে হবে, বিশ্লেষ্য হতে হবে। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট, এই অনুদ্বায়ী দাবের যে দ্রবণটা সেটা হবে লঘু দ্রবণ। তখনই এই ফর্মুলাটাকে আমরা কি বলে দেবো, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। একবার সূত্রটা আমি স্টেটমেন্টটা তোমাদের বলছি, লিখতে পারো। কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দাবের লঘু দ্রবণের বাষ্পচাপ, লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। দেখো, কোনো অনুদ্বায়ী দাবের, কোনো অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য কঠিন দাবের লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান হবে। এটাই হচ্ছে রাউল্টের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। নেক্সট ক্লাসে আমরা আদর্শ দ্রবণ আর অনাদর্শ দ্রবণ এই দুটো পড়বো।